এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোথায় ছিলে? তোমার শ্বশুর শাশুড়ি এসেই তোমার খোঁজ করছেন। ঘুমিয়েছিলাম। নম্র কণ্ঠে প্রত্যুত্তর করে প্রহর। মুশতাক সাহেবের মন জুড়ে গেল। প্রত্যয় মাঝে মাঝে ওনার এক কাঠি উপরে থাকলেও প্রহর যেন তারই শিষ্য। তার স্বভাব সম্পর্কে পুরোপুরি অবগত তিনি। ব্যাপুরা স্বভাবের ছেলেটা ওনাকে মান্য করে, এতে খুব খুশি খুঁজে পান তিনি। একটা ছেলের ইচ্ছে ছিল ওনার, উষাকে নিয়ে উনি সন্তুষ্ট নন তেমনটা না, মেয়ে ওনার জন্য গর্ব। তবু প্রহরকে পেয়ে একটা ছেলে পেয়েছে যেন। তনুজার বাবা স্মিত হেসে বললেন, বসো বাবা, আমরা তোমার আর তনুজার এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। প্রহর চারিদিকে দৃষ্টি মেলে বসলো ঠিক ঠিক সমীরণের পাশে। মৃদু চাপা স্বরে বলল, তোর বাপ আমাকে দুইবার মারতে চেয়ে এখন মুখে মধুর বলি আওড়াচ্ছে। তোরা কি গিরগিটির বংশধর? সঙ্গে সঙ্গে সমীরণের সমগ্র আদলে ক্রোধেরা হানা দিল। সংবরণ করতে চাইল সে নিজেকে, চল শক্ত রেখে বলল, মুখ সামলে কথা বল। কত সামলাবো বল? তোর বোন আমাকে পুরোই বেসামাল করে দিয়েছে। এখন তুই সামলাতে বললে হবে? তোর বোনটা অনেক কাজে, বোনের মতো মানুষ হ। সমীরণের মুখভঙ্গি আরো কঠিন হতে কঠিন হয়ে আসলো। মুশতাক সাহেব ওদের দিকে তৃপ্ততার চাহনি নিক্ষেপ করলেন। তোমাদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে ভালো লাগছে। স্বাভাবিক, বন্ধুদের পাশাপাশি ভালো মানায়। মনে মনে ঘোর বিরোধিতা করলো কেউ প্রহরের উচ্চারিত বাক্যের। ভার্সিটির প্রতিটা দেয়াল, মাঠ, ঘাট সবকিছু সাক্ষী দুজনের মধ্যকার দ্বন্দ্ব, মারপিটের। উঠে দাঁড়ালো প্রহর। আমার এখন যেতে হবে, আপনারা থাকুন। মুশতাক সাহেব আনন্দপূর্ণ মেজাজে জিজ্ঞেস করলেন। কোথায় যাচ্ছ? প্রহরের নির্বিঘ্নে ভাবলেশহীন বাক্য। মন যেদিকে চায় সঠিক বলতে পারছি না। মুশতাক সাহেব কিছু একটা আন্দাজ করলেন, হুঁশিয়ার করলেন ইশারায়। লক্ষ্য মনে রেখো। ঘাড় ঘুরি তাকালো সে এক পলক মুশতাক সাহেবের দিকে। তারপরে সমীরণ ও তার বাবা মাকে দেখে নিল, কণ্ঠে তাচ্ছিল্য ভাব। আমি আমার নির্ধারণ করা লক্ষ্য ভুলি না, আমার চাওয়াও ভুলি না। ছুটির ঘন্টা বাজতেই তাড়াহুড়ো করে সব ছেলে মেয়ে বের হতে উদ্বুদ্ধ হয়। আর নেশাদ বেঞ্চে বসে একে একে সবার বেরিয়ে যাওয়া অবলোকন করছে। ওর পাশে বসার সাথেই তারা দিতে লাগলো। ইসু ওটোর, সবাই চলে যাইতেছে, তুই কি ঘুমিয়ে পড়েছিস? ব্যাগের উপর থেকে ঝটপট মাথা তুলে বসলো নিশাদ। চোখ দুটো অসম্ভব রক্তিম, নিঃশ্বাসও মুক্ত হচ্ছে নিঃশব্দে। ঠোঁট যুগলের চামড়া শুকে টান টান ভাব। এই বুঝি ফেটে রক্ত ছুটবে, লালের আবিরে ছেয়ে যাবে অধরষ্ঠ। সাথীর দ্বিধাগ্রস্ত কণ্ঠ। তুমি কি অসুস্থ? বাড়ি যাবি না? নিশাতের মিহির স্বর ভাসলো সমগ্র কক্ষে। যাব, তুই যা, আমি বের হব একটু পর। শিমুল আসেনি বইলা তোর মন খারাপ? নিশাদ জিব্বা দিয়ে শুষ্ক অধৈর্যরা সিদ্ধ করে জবাব দেয়, জানি না। আমি বুঝি ওর মন আইবা না। তোর ফুফাতো ভাইয়ের না আংটি বদলে অনুষ্ঠান কাল? নিশাদ মাথা নাড়িয়ে বলল, হুম। প্রহরের এঙ্গেজমেন্ট শনিবারে হবার কথা পাকাপুক্ত হয়। শনিবার আসতে এখনো মাঝে একদিন। খুব কি দেরি? না, দেরি নয়। তবে এঙ্গেজমেন্টের পাকা দিন পরিবর্তন করে আগামীকাল শুক্রবারের সময় ধার্য করা হলো। নতুন করে পুনর্বার দাওয়াত পাঠায় মজুমদার বাড়িতে। দ্বিতীয়বার দাওয়াত দিতে আর প্রহর আসেনি, এসেছে চেয়ারম্যান অর্থাৎ উজ্জ্বলের বিশ্বস্ত এক লোক। তনুজাকে ভালোবেসে ওকে ভুলে বসেছে প্রহর নামক জঘন্য লোকটা। ভুলে বসেছে শাসন মারধর করা। কেউ যে শাসন মারধর এতটা বিশ্রীভাবে মিস করতে পারে সেটা প্রেমে না পড়লে কখনোই উপলব্ধি করতো না নিশাদ। প্রহর যদি ডেকে বলে, গাধি কাছে আয় তোকে মারি, তাহলে নিঃসংকোচে এগিয়ে যাবেও। গাল পেতে দিয়ে বলবে, ইচ্ছে মতন থাপ্পড় দিন, ছোট আমি, কষ্টের ওজন সইতে পারছি না প্রহর ভাই। মিনিট 20 পর সবার শেষে নিঃশক্তি দেহটা টেনে স্কুলের গেট পেরিয়ে অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে লাগলো বিরতিহীন। উদ্দেশ্য টমটম খোঁজা। এই শরীর নিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। স্কুল ছুটির সময় টমটমের মেলা বসে, গিজগিজপূর্ণ অবস্থা থাকে, অথচ এখন দুস্থিতি পড়েছে।
টমটম না পেয়ে সম্মুখে পা ফেলতেই আত্মা ধুম করে লাফিয়ে উঠল নিশাতের। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল মুহূর্তেই। কপাল হতে কানের পাশ দিয়ে এক ফোঁটা ঘাম বিন্দু বেয়ে গেল। তীর তীর করে কম্পনরত আঁখি পল্লব মেলে সম্মুখে নিক্ষেপ করলো ভীত চাহনি। পানি চিকচিক করছে চক্ষু কোলে। বক্ষস্থলের ধরফরের আওয়াজ শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করছে অবলীলায় তরতরে। আচমকা একটা বাইক এসে শরীরের খুব সন্নিকটে ব্রেক কষায় শ্বাসরুদ্ধকর অবস্থা। দৃষ্টি চমকৃত। মাথায় হেলমেট পরে একজন সুঠাম পুরুষ বাইকে বসে আছে। গাটা ছমছম করে উঠল বিপদ বুঝতে পেরে। বাম পা পিছিয়ে নিতে শীতল স্বর এলো কর্ণকুহরে। আমার পেছনে বস। কণ্ঠটা ওর অতিশয় চেনা। কত শত সহস্র লক্ষবার শ্রবণ পথে এসেছে সুর। বহুবার লহরের সূচনাপাত ঘটিয়েছে হৃদয়ের গোপন কুঠুরিতে। নিশাত নিস্পন্দ হয়ে চেয়ে রইল অপলক। বেহিসাব ঝাঁজ মিশ্রিত গলা শুনতেই নড়ে চড়ে উঠল। তোকে কি কোলে করে বসাতে হবে? অল্পক্ষণ সময় নিয়ে আমতা আমতা করল। আপনি এখানে কি করছেন? তোদের স্কুলের মেয়েগুলো হেব্বি কিউট দেখতে। আমি এতদিনে বিয়ে করলে আমার মেয়েও 6 নয়তো 7-এ পড়তো না রে। বাচ্চা বাচ্চা মেয়ে দেখে বাচ্চার বাপ না হওয়ার আফসোস করতে চলে এলাম এখানে। আর প্রশ্ন করবি? শেষের কথাটা চেবিয়ে চেবিয়ে বলল প্রহর। নিশাত অপ্রতিভ হলো। সিরিয়াস মোমেন্টে হাসবার মতন দুঃসাহসিক কাণ্ডখানা করতে যাচ্ছিল, আবার কোনো মতে ঠুটে ঠুট শক্ত করে চেপে ধরে আটকালো অভদ্র হাসিটুকু। মন্দ বলেনি প্রহর। বিয়ে করলে ঠিকই তার একটা বাবু থাকতো। সে হতো বাবুর বাপ। কাঁধ থেকে স্কুল ব্যাগ খুলে সবুজ বালিকার ন্যায় বাইকে উঠতে যাবে, টেনে ব্যাগটা নিয়ে নিল প্রহর। বলল, তোর ব্যাগটা এত ভার কেন? কি করেছিস এতে? লিলিপুট হয়ে এত বড় ব্যাগ নিয়ে হাঁটিস? নিশাত উঠে বসে দ্বিধান্বিত হয়ে পড়ে। প্রহরের কাঁধ স্পর্শ করবে কিনা ভাবতে লাগলো। নিষ্পৃহ কণ্ঠে উত্তরে বলল, আজ গাইড সহ এনেছিলাম, তাই ওজন বেশি। আচ্ছা, ধরে বস আমাকে। ও বোকার ন্যায় প্রশ্ন করে বসলো। কোথায় ধরবো? প্রহর ঘাড় বাঁকিয়ে দেখলো ওকে। অত্যন্ত মনোযোগের সহিত চাইল। ইতস্তত অনুভূতিতে হাক চোখে গেল নিঃস্বাদ। হেলমেটে ঢাকা মুখ, দৃষ্টি সে পরখ করতে পারল না। তবে নিশ্চিত সে চোখ দুটির নজর গভীর অনিমেষ। আগে আমার সাথে বাইকে উঠলে কোথায় ধরতি? কাঁধ, ঘাড়, পেট সব আপাতত তোর সম্পত্তি। যেভাবে পারিস মালিকানা খাটা। মনের আনচান বেতাল অনুভূতি সমেত প্রহরের প্যাট জড়িয়ে ধরল। যাওয়ার বৃদ্ধি হলো। স্পৃহা জাগছে পিঠে মাথা ঠেকে দিতে। প্রহর বাইক স্টার্ট দিয়ে বলল, তোর লিপস্টিকের ঘ্রাণটা সুন্দর। সেদিন রাতে কি এটাই ছিল ঠোঁটে? নিশাতের শীর্ণ কায়ায় তরঙ্গ খেলে গেল। হড়বড়িয়ে প্রশ্ন করলো তখনই। কোন রাতে? প্রহর দৃষ্টির সামনে নিবিষ্ট রাখে। নির্লিপ্ত সে। জ্বরের ঘোরে আমাকে চুমু খেয়েছিলি যে রাতে। নিশাতের মাথা ঘুরছে। এটা কি শুনল সে? নিজ কানকে বিশ্বাস করা কষ্টকর হয়ে পড়ছে। উত্তেজনা ভিড় জমালো কণ্ঠে। আমি চুমু খেয়েছি? প্রহর ক্ষিপ্রতায় বলল, তাহলে কে খেয়েছে? রফিক আজম বলে আমি চরিত্রহীন, আর আমার মোবাইলে থাকা ছবি বলে চরিত্রহীনের বেঁচে যাওয়া অবশিষ্ট চরিত্র লুণ্ঠনের চেষ্টা চালিয়েছে তার সুন্দরী কন্যা মেহরিন মজুমদার নিশাত। নিশাতের মুখ হা হয়ে গেল। ছবি? বহুদিন পর সুযোগ পেয়েছি মামুজানের পেটে ডায়রিয়া আমাশয়ের উৎপত্তি ঘটানোর। হাতছাড়া করি কিভাবে? নিশাতের অবস্থা বেগতিক, উৎকট, বেসামাল হৃদস্পন্দন। চেহারার রং প্রায় উড়ু উড়ু। প্রহরের উচ্চারিত বাক্যখানা কর্ণগোচর হতেই ইতিমধ্যে ঘোরতর বিষমে হলদেটে রং উবে গিয়ে সমস্ত মুখ রক্তশূন্য মলিন। চিকন কমজোর হাতে প্রহরের প্যাটের অর্ধাংশ ধরে রাখা স্থানে শক্ত করে ধরল। দেহ এগিয়ে গেল কিছুটা। দেখতে ছোট বাইকে দূরত্ব রাখার মতন জায়গা ছিল না। যতটুকু ছিল সেটাও বিলীন হয়ে গেল সম্পূর্ণ। ভার দমকে মেয়েটা প্রহরের কানের অতি সান্নিধ্যে উচ্চারণ করলো, এসব আপুকে দেখাবেন? প্রহর রিস্ক নামক শব্দটা সমেত ওর দিকে ঘাড় ঘুরে চাইল কিঞ্চিত। হেলমেট তার দৃষ্টিতে আবরণী পর্দা হিসেবে কাজ করছে। নিশাত বুঝল না, দেখল না সেই দৃষ্টি। শুনল কেবল জবাবে নিরলস প্রশ্ন। কোন সব? বলতেও গলা আটকে আটকে আসছে নিশাতের। কি করে বলবে এমন অসভ্য আজগবি শব্দ?
সকরুণভাবে আওড়ালো। একটু আগে যেসব বললেন। প্রহর সম্মুখে চেয়ে নির্লিপ্ত কণ্ঠ টেনে বলল, ও চুমু? কথাটা শ্রবণ গ্রন্থিতে আসতে এলোমেলো হয়ে সরমে অন্তঃপুর। নিঃশ্বাস চড়া পিঠে থুতনি ঠেকিয়ে মিনমিন করে। হ্যাঁ, ওইটাই। বলতে লজ্জা, করতে লজ্জা লাগেনি? তুই আমার হাতই ছাড়ছিলি না, হাতের উপরের জায়গায় ঠোঁট দুইটা চেপে রাখছিলি, বহু কষ্টে ছাড়িয়ে আনছি। তোর ভাই দেখলে আমাকে শুলে চড়ানোর বন্দোবস্ত করতো, মান সম্মানের ফালুদা হয়ে যেত আমার। আর মামুজান অনেক অবিচার করেছে আমার সাথে, এমন সুযোগ লুফে নেওয়া উচিত। নিঃস্বাদ অবিশ্বাস্য কণ্ঠে বলে, আমি এমন করিনি। আপনি মিথ্যা বলছেন। তার দৃঢ় বিশ্বাস সে এমনটা করতেই পারে না। প্রহরের নিকট অস্থেই ওর সারা কায়া শিউরে ওঠে। অতএব চুমুর ন্যায় কাণ্ড ঘটবে না কখনো। তরাক করেই ব্রেক কষল প্রহর। ব্যাগ থামিয়ে বলল, নাম? ঝাঁঝালো কঠিন স্বর। নিঃশতের গায়ে অতি সন্তর্পণে শিহরণ বয়ে গেল অচিরে। নেমে দাঁড়ালো। প্রহর নামলো। হেলমেটটা খুলল না। পকেট থেকে মোবাইল ও একটা ওয়ান টাইম মাস্ক বের করে। মাস্কটা দেখে বলে উঠল, জলদি এটা পর, আর স্কার্ফটা দিয়ে ভালো করে মুখ ঢেকে নে। নিঃশব্দে ভারী স্বরের আদেশ পালনেই মত্ত হয় নিঃস্বাদ। গোলগাল চেহারাটা অতিশয় ভালোভাবেই ঢেকে নিল। অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করলো আশেপাশে। ওরা এসে থেমেছে পাশের গ্রামের সীমানায়। হক চুকে গেল সে। কখন মহানন্দ গ্রাম পিছনে ফেলে এখানে এসে থমকালো লক্ষ্যই করেনি। কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। বাড়িতে যাব না? প্রহর মোবাইলে ব্যস্ত নজর নিবদ্ধ রেখে জানায়, যাবি না? আব্বা আম্মা সৌরভ ভাই চিন্তা করবেন। করুক। সিধে সাধা জবাব প্রহরের। এই কথার পরিপ্রেক্ষিতে আর উচ্চবাচ্য করার সাহস সঞ্চার করতে পারল না নিঃস্বাদ। অপারক সে ভেতরে ভেতরে টেনশন ওকে কুরে করে খাচ্ছে। ওর জীবনের সাথে জড়িত এক একজন মানুষ যেন অ্যাটম বোম। মাকে সে ভয় পায়, আবার গম্ভীর ভাব না চাইতেও মুখের ভেতরে কম্পন ছড়িয়ে দেয়। সৌরভের আদর যেমন সুন্দর, প্রধানিত হাল তার চেয়েও বিভৎস। আর প্রহর ভাই তো ওর ক্ষুদ্র জীবনের জটিল প্রহেলিকা। প্রহর মোবাইলটা আগের স্থানে রেখে বলে, তুই অবিশ্বাস করেছিস আমাকে, তোকে এখন দেখানো যাবে না। আগে সেখানে যাই, তারপর একটা বিহিত করব। বাইকে ওঠ। মাইলের পর মাইল পাড়ি দিয়ে বাইক এসে থামলো দোতলা এক বাড়ির উঠোনে। বাড়ির একপাশে প্যান্ডেল বাঁধানো। মাংস ও মশলার ঘ্রাণ মো মো করছে সমগ্র বাড়িতে। খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে লোকজন বাড়ির পথে ছুটছে। নিশাদ বুঝলো তারা কোনো বিয়ে বাড়িতে এসেছে। বাড়ির উঠোনে ঢোকার মুখে খুব বেশি অসাধারণ নয়, সাধারণ একটা গেট তার ক্লান্ত আখিদয় বিঁধেছে। উঠোনে দাঁড়িয়ে এই প্রহর অবশেষে মাথা থেকে কালো হেলমেটটা খুলল। ওর দিকে বাড়িয়ে দিয়ে হুকুম করে, ধর। নিশাদ ঝটপট বাক্যহীন হাতের আজলায় তুলে নিল হেলমেটটা। প্রচন্ড ভার, প্যাটের কাছে থেকে জোরে ধরে রাখলো। ধরন এমনটা যেন জিনিসটা অতি মূল্যবান, আগলে রাখতে হবে সযত্নে। চোখে এসে আটকালো প্রহরের চুলে ব্যাগ ব্রাশ করার মোহনীয় দৃশ্য। এটা ভীষণ মাদকতার ন্যায় কাজ করে ওর মনে। একটু একটু করে অভিলাষ জায়গায় সে চলে 5টা আঙ্গুল ডুবে দেবার, ট্রিম করা দাড়িতে আলতো করে স্পর্শ করবার। ও প্রহরের শ্যামল সৌন্দর্যে এতটাই ডুবে গিয়েছে যারে পেল না পাশে এসে দাঁড়িয়েছে কেউ। ধ্যানমগ্ন নিঃশেষ হলো ভারী কি একটা সুরে। আমি ভাবছি তুমি আসবা না বাবা। পাশ ফিরে তাকায় নিঃস্বাদ তড়িৎ গতিতে। তার বাবার বয়সে এক লোক এসে দাঁড়িয়েছে। পরনে আকাশি রঙের একটা পাঞ্জাবি, মুখে প্রসন্নতার হাসি লেগে আছে। প্রহর নম্র গলায় বলল, কি বলেন? আপনি কল দিয়েছেন, আমি আসবো না? একটু দেরি হয়ে গেল এই আর কি। বিয়ে পড়ানো শেষ? বিয়েটা পড়ানো শেষ বাবা, দুপুরে গড়িয়ে বিকেল হবার পথে। ঘরে এসো, খাবারের ব্যবস্থা এখানেই করি। সমস্যা নেই, আমরা প্যান্ডেলেই খেতে পারবো। লোকটা নিঃস্বাদের দিকে তাকালো প্রশ্নোত্তক চাহনি। ও নিঃস্বাদ জড়ীভূত হয়ে গেল। অপরিচিত মানুষের সামনে ঈষৎ অপ্রস্তুত সে। তার উপর প্রশ্নের তীর ওর দিকে ছুঁড়ে মারা হয়েছে। প্রহর ওর হাত থেকে হেলমেটটা বাইকের উপর রেখে বলে, অহংকারী রফিক মামুজানের মেয়ে। লোকটা বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো, কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। কি বলো? ও রাফিকের মেয়ে? পরক্ষণে নিঃস্বাদের পানে হাসি ভরা চোখে চাইল, বলল,
আমি তোমার ও প্রহরের বাবার বন্ধু। হয়তো শোনোনি আমার কথা। যোগাযোগ নেই তো? শেষোক্ত কথাতে মন ভাঙার আভাস। নিষাদ খুঁজে পায় নিষাদ। মানুষটার গলাটা কেঁপে উঠল যেন। হতবাক নেত্রে তাকায় লোকটার নিষ্প্রভ চেহারায়। এই গ্রামে বাবার বন্ধু আছে কখনো শুনেনিও। তাছাড়া লোকটাও বলল যোগাযোগ নেই। সব থেকে আশ্চর্যজনক কথা হলো ফুপা আর আব্বা বন্ধু ছিল, এই বিস্ময়কর সত্যিটা সে আজ জানতে পেরেছে। কত কথা লুকিয়ে আছে ওর অগোচরে, জিজ্ঞেস করলেও সবাই ধমকায় কিংবা মুখে কুলু পেটে রাখে। যত কথা লুকাইত সব বাড়ির বড়দের মধ্যে। ঘরে এসো মা, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে তারপর খাবে। বিয়ে বাড়ি, হই হুল্লোড়ে জমজমাট সমগ্র বাড়ি। গুটি কয়েক মানুষজন আর চোখে ওদের দিকে তাকাচ্ছে বারংবার। কেউ কেউ প্রকাশ্যে চেয়ে আছে পলকহীন অনিমেষ নেত্রে। নিষাদ ভালোভাবে চেয়ে অনুধাবন করে ওর থেকেও প্রহরের দিকে কিছু কিছু লুব্ধ নেত্র নিবদ্ধ। ধীর গতিতে চুপি চুপি পা ফেলে হৃদপুষ্ট দেহের সন্নিকটে সে দাঁড়ায়ও। প্রহর তখনও সেই লোকের সাথে নানান বাক্যে মগ্ন। নিশাদ চোখের কোণা দিয়ে প্রফুল্ল চিত্তে প্যান্ডেলের পাশে জড়সড় হওয়া মেয়েগুলোকে দেখে নেয়। আকস্মাৎ হাতে স্পর্শ অনুভব করায় চমকে উঠেও। হিমশীতল স্রোত নেমে যায় শির দ্বারা বরাবর। শক্ত একটা হাত ওর হাতটা করপটে বন্দি করে নিয়েছে। হাতের মালিকের নজর সম্মুখে আটকে বিমর দৃষ্টে দু হাতের সন্ধিতে নিষ্পলক তাকিয়ে রইল। তখনই শোনা গেল, কি দেখছিস? নিঃস্বাদ দ্রুত পদে বলে উঠল, কিছু না। প্রহর ওর হাতটা আর একটু টেনে ধরল। সন্দিগ্ন নজর মেলে জিজ্ঞেস করলো, গলা কাঁপছে কেন? হড়বড়ে বলে নিঃস্বাদ। কই? নিরুত্তর প্রহর ওর হাতটা ধরে লোকটার পেছন পেছন ঘরে আসে। লোকটা একজন মধ্যবয়স্ক মহিলাকে ডাকলেন। মাথায় ঘুমটা দিতে দিতে ছুটে আসলেন উনি। ওদের দেখিয়ে মহিলাটাকে বললেন, রফিকের মেয়ে ও, প্রহর স্কুল থেকে নিয়ে আসলো। মহিলাটা নিঃস্বাদের দিকে তাকিয়ে সন্তুষ্ট আহ্লাদি কণ্ঠে বলে, ওদের ফ্রেশ হবার ব্যবস্থা করো, আর ওকে এক সেট ড্রেস দাও, স্কুলের জামাটা ঘামে ভিজে আছে। নিশাদ সংকোচ নিয়ে প্রহরের মুখের ওপর দৃষ্টি ফেললো। সঙ্গে সঙ্গে প্রহর মুখ খুলে, জামা লাগবে না হাবিব কাকা, একটু পর আমরা চলে যাব। আপাতত ওর হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিন। আচ্ছা বাবা। অচেনা জায়গায় সে অল্পক্ষণের জন্য জামা পাল্টানোর বিষয়টাই ইতস্তত অনুভব করছিল নিঃস্বাদ। প্রহর ওর চোখের ভাষা বুঝতে সময় লাগালো না। হাই, এমন করে যদি চক্ষু আর স্মৃতি প্রেমের বাক্যটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারত, তাহলে বোধহয় বিনা বিলম্বে সহজে কষ্টবিহীন দ্রুত পড়ে ফেলতে পারত প্রহর। কণ্ঠনালী গলিয়ে ভালোবাসি এই শ্রুতি মধুর শব্দের মুক্তি দেওয়ার ন্যায় দুঃসহ কাজ করতে হবে না। হাবিব সাহেবের এক ছেলে, এক মেয়ে। ছেলে পুলিশের চাকরিতে আছে, মেয়েটার আজ বিয়ে। এই বাড়ির প্রতিটা মানুষের আচরণ খুবই অমায়িক, বিশেষ করে প্রহরের প্রতি। পারছে না তাকে মাথায় তুলে রাখছে। ঘরের ভেতরের টেবিলে ওদের জন্য হরেক রকমের খাবার সাজিয়ে দেয়। খাওয়ার ফাঁকে ফাঁকে দু পরিবারের হালচাল জানতে চান হাবিব। ওনার ছেলে এসে প্রহরকে জড়িয়ে ধরে, চাকরি কেমন চলছে জানায়। এক সময় হাবিব চাচার বউ জানালেন ওনাদের আর্থিক অবস্থা ছিল প্রচণ্ড শোচনীয়। বেকার ছেলে, বিয়ের উপযুক্ত মেয়ে নিয়ে বেশ দুশ্চিন্তায় ডুবে যায়। অনেক জায়গায় ছেলের চাকরির জন্য আবেদন করলেও হচ্ছিল না। হয় মোটা অঙ্কের টাকা ঢালতে হবে, নয় লাগবে সুপারিশ। তোর মধ্যে এই গ্রামে একবার প্রহর আসলে হাবিব সাহেব প্রহরের সামনে উপস্থিত হয়। প্রহর আগে থেকে চিনতো ওনাকে। দুরবস্থার কথা শুনে নিজ দায়িত্বে ক্ষমতা খাটিয়ে নির্জীব ভাঙাচোরা সংসারটাকে জোড়া লাগিয়ে সতেজ করে তোলে। ক্ষমতার অপব্যবহার ভালো নয়, তবে সেই রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে যদি কারো লাভ হয়, ক্ষতি কি? খাওয়া শেষে বাড়ির সকলে ছুটে গেলেন মেয়ে বিদায় দিতে। এক দুজন মেয়ে ওকে ঝুঁকি দিয়ে বারবার প্রহরকে দেখছিল। ছোট আকৃতির একটা কক্ষ, চারটে দেয়ালের মধ্যে স্রেফ দুটো মানবীর শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে। নিষাদ বসা ছিল এক কোনায় পাতা চেয়ারে। নিশু, দরজাটা লাগিয়ে আয়। হ্যাঁ। দরজাটা লাগিয়ে আয় গাধি। অপমানে কান ঝাঝা করে ওঠে নিশাতের। ভালো করে বললেই কি হতো? দুয়ারে মেয়েদের দেখে ওর ভেতর জ্বলে উঠল। শ্যামলা পুরুষ দেখে এই হাল। ফর্সা হলে আপনারে আমি কই লুকাইতাম প্রহর ভাই? নাকি শ্যামলা রূপটাই মায়াদের টানে?
মনের অন্তরিক্ষে উদ্ভট অদ্ভুত ভাবনা উড়ে বেড়াচ্ছে দ্বিধাহীন। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা সশব্দে লাগিয়ে শান্তির নিঃশ্বাস বিমোচনে লেগে গেল। আরেকজনের কষ্টের কামাইয়ের বানানো বাড়ির দরজাটা ভাঙার মতলব করেছিস নাকি তুই? তুই বড়লোকের বেটি বলে কি সবাই বড়লোক? রাগ মিশ্রিত ঝাঁজের কণ্ঠ শুনে বাঘ হারানোর স্বাদ পিলে চমকে উঠল। সত্যি তো, এত জোরে কেন লাগাতে গেল সে? মাথা নুইয়ে দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বাড়ি কখন যাব? দরজা কি বাড়ি যাওয়ার জন্য বন্ধ করিয়েছি? তুই এদিকে আয়, ব্যাককেল। নিষাদ ভীরু ভীরু পদলি ফেলে বিছানার কাছাকাছি আসলো। প্রহর মোবাইলে বের করে ওর হাতে ধরিয়ে দিতে গিয়ে থামলো। মেঝেতে স্পর্শ পা দেখে ঊর্ধ্বশ্বাসে বলল, পা উঠিয়ে বিছানায় বস। তোর সাথে ঠিক নেই। যা দেখাবো দেখেই তুই আমার মোবাইল হাত থেকে ফেলে দিবি, তাতে সন্দেহ নেই। মোবাইল ভাঙার জরিমানা চাইতে গেলে দেখা যাবে শ্রদ্ধেয় মামুজান ফের আমার নামে মামলা ঠুকবেন। নিষাদ হতভম্ব কণ্ঠনালী হতে অস্ফুট স্বরে বেরিয়ে এলো বিস্ময় আবিষ্ট প্রশ্ন। মামলা? প্রহর আফসোসের সুরে বলে ওঠে, পৃথিবীতে বোধ হয় তোর বাপের মতো এক পিসি আছে। তার ফুলের মতো স্বরূপ ছড়ানো ছেলের গায়ে টোকা দিয়েছিলাম বলে আপন নিরীহ ভাগিনার নামে মামলা দিয়েছে। মারামারির মতো একটা তুচ্ছ কাণ্ডে রক্তের ভাগিনার নামে কেউ মামলা করে বল? মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তোকে পয়দা করা মামুজানটাও তোর মতো ব্যাককল। বিড়ম্বনার শিকার হলো নিঃশতের হৃৎপিণ্ড। কশ্মির কালেও ভাবেনি তার আব্বা এমন কিছু করতে পারে। এত ক্ষোভ কেন আব্বার প্রহর ভাইদের প্রতি? এত নির্দয় কেউ হয় আপন বোনের ছেলেদের সাথে এমন করে? মুহূর্তেই অনুভূত হচ্ছে প্রহর ভাই যত কুটাদ কথা শোনায় সব যুক্তিযুক্ত জায়েজ। নে ধর, দেখ তোর কুকর্ম। রাস্তায় যখন বললি বিশ্বাস করিস না, ইচ্ছে করেছে পিঠের ছাল তুলে ফেলি। পরে চিন্তা করলাম এটা আমারই লস। মলমপত্রী তো আমার টাকা খরচ করেই করতে হবে। মোবাইলটা বিছানার উপর রেখে বালিশে হেলান দিয়ে চোখ বুজে নেয় প্রহর। নিষাদ অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা হাতে নিল। নিমিষে চোখে মুখে অন্ধকার দেখতে আরম্ভ করলো সে। আপাদ মস্তকে তীব্র উন্মাতাল শুরু হলো। কঠিন হয়ে দাঁড়ালো নিজেকে সামলানো। প্রহরের হাতটা জোরে ধরে হাতের পৃষ্ঠে ঠুট ডুবে চুম খাচ্ছেও। দাঁতে দাঁত চেপে প্রহর সেটা ফ্রন্ট ক্যামেরায় বন্দি করে নেয়। এটা যে ও সজ্ঞানে করেনি তা নিশ্চিত। অপার লজ্জায় নেতিয়ে পড়ছে, মাথা ঘুরছে তার। শয়নের স্বপনে জাগরণে মনে মনে বহুবার তার বেতাল মন প্রহরকে চুমু খেয়েছে। তাই বলে এখন বাস্তবে মৃগে রোগীর মতো কাঁপতে কাঁপতে বলল, এটা কখন হয়েছে? যখন তুই আমাকে চুম্মা চুম্মি করছিলি। করুণ কোমল গলায় ডাকল নিঃস্বাদ। প্রহর ভাই। প্রহর ঠাপ করে উঠে বসল, অভয় দিয়ে বলে। সঙ্গে সঙ্গে পরনের শার্টটা দুদিকে টেনে ধরে বুকের দিকে ইশারা করে পুনরায় বলে, সরকারি বুকে মুখ লুকিয়ে লজ্জা সব গায়েব করে ফেল। একটু ঠিক হতে হবে, কারণ তারপর আমি আরও গুরুত্বপূর্ণ কথা বলবো। নিঃস্বাদ লজ্জাবনত অধোমুখে অনুরোধ করে। আপনি এটা ডিলিট করে দিন। খেপে যায় প্রহর, ওর দুই বেনুনি টেনে ধরে। করব না। মৃদু ব্যথায় কোকে উঠে নিঃস্বাদ। প্রহর বেনুনি ছেড়ে দিয়ে বলল, এটা আমি সারা জীবন রেখে দেব। মৃত্যু এটা আমার কাছেই থাকবে। জীবনে প্রথম কোনো মেয়ে চুমু খেয়েছে বলে কথা। প্রথম সব কিছুই সুন্দর, জানিস না? জানবি কেমনে? তুই পারিস খালি আমাকে ধ্বংস করতে। বোঝদার হলে এত কিছুর বোঝা বইতে হতো না আমার। আরও কাছে আয়। হাঁটুতে ভর দিয়ে খানিকটা কাছে গেল নিঃস্বাদ। আভ্যন্তরের হরমোনের প্রবল সারায় অতিষ্ঠ সে। নিমিষেই অঙ্গ প্রত্যঙ্গে শরীরের ভাঁজে ভাঁজে ছড়ে পড়ল মোহনীয় কণ্ঠের জাদু। যোজন যোজন দূরত্ব হতে পারে দেহের, মনের না। ভিন্ন দুটি মানব মনে একই প্রেমের সুর বাজলে, তাল মিললে সেই প্রেমের উষ্ণতায় পুড়তে দুটি হৃদয়কে বাধা দেওয়ার শক্তি কোনো তৃতীয় ব্যক্তির নেই। তিলবতী। নিশাতের নরম শীতল গালে শপাত করে এক থাপ্পড় পড়ল। অচিরেই তপ্ততায় জ্বলনে নড়ে চড়ে উঠল মেয়েটা। নিঃসংকোচে ফোঁটা ফোঁটা জল বিন্দু কপল ছুঁয়ে অবিরাম নিচে গড়াতে শুরু করলো। লালচে টলমল অশ্রুসিক্ত চক্ষুজোড়া নিক্ষেপ করলো চোখ পাকিয়ে নিষ্পলক চেয়ে থাকা তেজে এক পুরুষের পানে। কি কারণে কেন চর খেল নিঃস্বাদ ঠিক বুঝে উঠতে পারছে না। প্রশ্ন করতেও কলিজা ছোট হয়ে যাচ্ছে যেন।
উপায় না পেয়ে চুপটি করে বসে বসে অশ্রু বিসর্জন দিতে লাগলো কোনো প্রকার শব্দহীন অনবরত। সেকেন্ডের কাটা পার হলো বোধ হয়। বজ্রপাতের মতো ওর কর্ণকুহরে হামলা করলো তেজে পুরুষালী কণ্ঠস্বর। গর্ধব, আমি তোকে থাপ্পড় দিয়েছি কেন জিজ্ঞেস করবি না? না জিজ্ঞেস করে কেঁদে যাচ্ছিস কেন? প্রহরের রাগত স্বরে অনিচ্ছায় নিচু কণ্ঠে জানতে চাইলো। মেরেছেন কেন? তুই আমাকে আগে কি ডাকতি? কি ডাকতাম? নিশাত হতবাক, কণ্ঠ ভেজা। প্রহর বিছানা ছেড়ে দাঁড়িয়ে হাত পেতে দিয়ে আদেশ করলো। হাত দে। হাতের দিকে এক নজর তাকালো নিশাত। ব্যাকুল তার অভ্যন্তর। ওই হাত ছুবে কি ছুবে না তা নিয়ে মনে অসংখ্য দ্বিধাদ্বন্দ্ব, প্রবল উত্তেজনা। প্রহর বিরক্ত হয়ে তেতে উঠল। হাতটা ব্যথা করিয়েই শান্তি পাবি। তড়িঘড়ি করে বা হাতটা প্রহরের হাতের কর্পটে রাখলো। নিমিষেই তোলপাড় সমগ্র সত্তায়। বিদ্যুৎ গতিতে শিহরণ খেলে যেতে লাগলো সারা দেহে, অঙ্গ প্রত্যঙ্গে। নিজেকে আবিষ্কার করলো সুঠাম দেহের সন্নিকটে, শ্যাম মুখখানির অত্যন্ত কাছাকাছি। প্রহর হাতটা কঠিনভাবে মুঠোয় পুরে রাখলো। অল্প একটু ঝুঁকে জিজ্ঞেস করলো। তুই আমাকে আগে আপনি করে ডাকতি। এহেন প্রশ্নে নিঃশব্দ হয়ে গেল। চোখের জল পড়া বন্ধ হয়ে গেল নিমিষেই। পরক্ষণে ফটাফট উত্তর দিল। না। কি বলে ডাকতি? মেয়েটা কিছুটা লজ্জা, কিছুটা সংকোচ, কিছুটা কাঁপুনি সমেত বলল। তুমি করে। প্রহর তিরস্কারের সুরে উচ্চারিত করে। তাহলে ডাক বদলে গেল কেন? তুই কি এখন তুমি করে বলতে লজ্জা পাস? কাহিনী তো এমনই মনে হচ্ছে আমার। নাকি অনেক বছর গ্রামে আসিনি বলে আগে কি ডাকতি ভুলে গেলি? তিনটে প্রশ্নের সম্মুখীন হয়ে নিশাত ঘাবড়ে গেল। শেষের প্রশ্নটা আর উত্তরটাও পারে। উত্তরটা হলো প্রহরের সাথে যোগাযোগ না থাকায় পূর্বের মতন সেই তুমি ডাকতে ভারী লজ্জা লাগে। এখন এটা মুখে বললে প্রহর যে আরও একবার ওর গাল লাল করে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। উপায় এখন মৌনতা। মৌন মুখে সময় পার করতে উদ্যত হলো। প্রহর কঠিন গলায় বলল। নিশাত নির্বাক, স্তব্ধ। মুখটা ধপধপ করছে ওর। প্রহরের ঝাঁঝালো চাহনি হতে দৃষ্টি সরালো। তার সদ্য সচেতন হওয়া প্রেমের উষ্ণতায় পুরে ছারখার হতে থাকা চিত্ত একটু একটু করে প্রহরের উচ্চারিত এক একটা কথা ঠাউর করতে মত্ত হয়ে পড়ল। বুঝলো কিছু কিছু, তবে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে অসফল হলো। প্রহর ভাই কি ওকে পছন্দ করে? করলে তনুজাকে কেন বিয়ে করতে যাচ্ছে? হয়তো ওকে মামাতো বোন হিসেবে এভাবে ট্রিট করছে, সব সময়ই এমন করে আসছে। এ আর নতুন কি? মারছে, শাসাচ্ছে, মন চালিয়ে একটু একটু যত্ন দেখায়। এই মানুষটা এমন কেন? ওর জন্য সঠিক একটা কিছু বুঝবার কোনো পথ কেন রাখছে না? ওঠ, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে। নিশাত মনের উথাল পাথাল ভাবনা নিয়ে প্রহরের হাতে হাত রেখে উঠে দাঁড়ায়। প্রহর অন্য হাতে পকেট হাতড়ে একটা ক্ষুদ্র নীল বক্স বের করে সামনে ধরল। চিন্তার সামান্য মাথা খাটাতে হলো না ওর। এটা একটা আংটির বক্স। বক্সটা প্রহর ওর হাতে রাজলায় রেখে বলল। এটা আমার বহু বছরের জমানো প্রেম, এখন তোর কাছে আমানত রইল। ভুল করেও খুলবি না। শুধু জানবি এই আমানত তুই আগলে রাখলে সঠিক সময়ে সুন্দর একটা সারপ্রাইজ পাবি। হতে পারে তোর অতিরিক্ত কাঙ্ক্ষিত কোনো জিনিস, যার জন্য তুই ভিতরে ভিতরে অস্থির। এক রাশ বিস্ময়ে জোরে পড়ল নিশাত। বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো। প্রহর ধীরস্থির ভঙ্গিতে গাঢ় স্বরে বলল। শোন তিলবতী, আমি একটু অন্যরকম, একটু না পুরোই। অগোছালো নির্বিকার স্বভাব ছাড়তে পারবো না। তোর সাথে এমন আচরণ করেই শান্তি পাই আমি। বাকি সবার মতো যত্ন আমি প্রকাশ্যে করতে পারবো না। তোর জন্য অপ্রকাশ্যেই অনেক কিছু করতে অভ্যস্ত আমি। নিশাত অপ্রতিভ হলো। সামলাতে ব্যর্থ সে গভীর স্বরের এক একটা বাক্য তরবর করে রাখলো। প্রহর ভাই। সঙ্গে সঙ্গে ভরাট স্বর ভাসলো। তোর সামনেই আছি, বল। বুনন করা প্রশ্নটা গুলিয়ে ফেলল সে। প্রচণ্ড অস্বস্তি ঘিরে ধরল ওর মনকে। নতজানু হয়ে প্রহরকে বলল। তোমার ব্যবহারে আমি কষ্ট পাই না। প্রহরের চক্ষুদয় বড় বড় আকার ধারণ করল। প্রশ্নবিদ্ধ চক্ষুর দৃষ্টিতে চাইল। প্রশ্নের সূচক বাক্য মুক্ত হলো কণ্ঠ হতে। তুই সত্যি আমার ব্যবহারে কষ্ট পাস না? নিঃস্বাদ ক্ষীণ স্বরে জবাবে জানায়। না। তোর হাবভাব ভালো না নিশু।
আমার ধমকিয়ে ধমকিয়ে কথা বলায় তোর চোখে পানি চলে আসে তা কি আমি লক্ষ্য করি না? কিন্তু ইদানিং তুই অন্যরকম বলি আওড়াচ্ছিস। শুনলাম তোর নাকি বমি বমি পাচ্ছে। কৃমির ওষুধ খাস না কমাস হবে? চল এখনই তোকে ওষুধ কিনে দেব। নিশাতের কলিজা মুচড়ে যাওয়ার উপক্রম। প্রথমেই মাথায় এলো শিমুলের নামটা। শরমে অবস্থা কাহিল। যদি সম্পূর্ণ ঘটনা শিমুল প্রহরকে বলে দিয়ে থাকে তাহলেও খতম, কিন্তু মনে হয় না বলেছে। অস্থিরতায় মেতে উঠল অন্তঃপুর। প্রহরের পিছু পিছু বাহিরে এলো। বাহিরে আসতে দেখতে পেল বাবার সেই বন্ধুকে। মেয়ের বিদায় লগ্ন সমাপ্ত করে সবে দুয়ারে এসে থামলেন। প্রহর ওনাকে দেখা মাত্রই বলল, আসি চাচা, চিঠিটা। ও, একটু দাঁড়াও বাবা, আমি গুছিয়ে রেখেছি। হাবিব সাহেব ত্রস্ত পায়ে গেলেন, ফিরেও আসলেন দ্রুত বদলে ফেলে। পার্থক্য কেবল হাতে একটা চিঠি, বহু পুরনো বোধ হয়, খামে কেমন নীলচে রং লেপটে আছে। প্রহর চিঠিটা হাতে নিয়ে বলে, আসি। বাইকে উঠে প্রহরের কাঁধে হাত রাখল নিঃস্বাদ। ভয় পাচ্ছে ও। বেলা ফুরিয়ে গেল, নিশ্চয়ই মজুমদার বাড়িতে হুলস্থুল পড়ে গেছে ওর এখনো বাড়ি না ফেরায়। প্রহরের সামনেই কিছু বলতেও পারছে না। উজ্জ্বল প্রকৃতি নিভে গিয়ে কমলাটে আবরণে আবৃত হয়েছে। বাইক চলছে দ্রুত গতিতে। হয়তো প্রহরেরও ফেরার ভীষণ তাড়া। সাপোর্টের খাতিরে আরেকটু শক্ত করে প্রশস্ত কাঁধে হাতটা চেপে ধরল। তখনই ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গেল। এমন ঘটনার সম্মুখে প্রথমবার পড়েছে ওর তনুমন চোখ। রফিক আজম হিসাবের খাতাটা নিয়ে হিসেব করছিলেন। আর অল্প কিছুক্ষণ, তৎপরে আজান পড়বে মাগরিবের। রোকেয়া পরনের কাপড়ের আঁচল দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলেন। মনটা বেশি আছে তার পিঙ্কির মায়ের কথা শুনে। স্বামীর কাছাকাছি চেয়ার টেনে বসে গলা ছাড়লেন। খাতায় নজর নিবিষ্ট রেখেই ডাকে সাড়া দিলেন রফিক আজম। রোকেয়া শুকনো মুখে বললেন, নিশুরে লইয়া একটা কথা কইতাম। কি কথা? কি করেছে ও? স্বামীকে এসব বলা যাবে না বিধায় কথাটা মনে চেপে রেখে অন্য কথা তুললেন। মাইয়ার বয়স কম হয় নাই। আপনারে অনেক আগে আমার এক খালাতো বোনের কথা বলছিলাম না? তোমার ওই দূর সম্পর্কে খালাতো বোন? হ্যাঁ, রোমানা আপা। আফার পোলার কথা কইছিল গত বছর আমাদের নিশুর জন্য। আপনার মনে আছে? গত বছর নিশাতের মামার বাড়িতে ওর মামাতো বোনের বিয়েতে রোকেয়া দূর সম্পর্কের এক খালাতো বোন নিশাতকে এক দফা দেখেই পুত্রবধূরূপে বাছাই করে বসেন, প্রস্তাব রাখেন সরাসরি। তখন রফিক আজম বলে দেন যে বিয়ের কথা ভাবেননি মেয়ের জন্য। বয়স এখনো মেয়ে অপরিপক্ক, কিন্তু এখন সেটা বলতে পারবেন না তিনি, কারণ এই অপরিপক্ক বয়সে পিঙ্কিকে অন্য ঘরে তুলে দিয়েছেন। বছর পেরিয়ে রোকেয়া ফের কেন এই প্রসঙ্গে কথা বলছে ঠাউর করতে পারছে না। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, হঠাৎ এই কথা? কিরে সৌরভের আম্মা? রোমানা আফা আমাকে গত রাতে কল দিছিল। বলল তার মাইয়ার বিয়া ঠিক, এখন ছেলেরও একটা গতি করতে চায়। নিশাতের উপর এখনো তার মন পইরা আছে। কথাটা বলে জিব্বা দিয়ে শুষ্ক অধর ভিজে নিলেন রোকেয়া। রফিক আজম হিসাবের খাতা বন্ধ করলেন নিঃশব্দে। স্ত্রীর দিকেই ঘুরে বসলেন, বললেন, ছেলেরে আমি দেখি নাই, শুনছি রাজনীতি করে। আমার এসব কাম ভাল লাগে না। জানি না শুননা কলিজা টুকরা রে এমন ছেলের হাতে আমি দিতে পারবো না। রোকেয়া বিরক্তি করলেন তৎক্ষণাৎ। আপনি যেমন মেয়ের জন্য পরিবার চান, তেমনই তারা। ছেলে রাজনীতি করে ঠিকই, কিন্তু খারাপ না। শুনছি স্বভাব চরিত্র অনেক ভালা। আপনি একবার ভাবেন না নিশাতের আব্বা? তারা একবার নিশাতেরে দেখবার আসতে চাইতাছে। শহরে গেলে ও ভালো কইরা পড়তেও পারবো। বিয়ে এখনই করাইবান দেন। মেট্রিক হইয়া গেলে তারপর না হয়। ছেলের নাম কি? রোকেয়া মৃদু সময় নিয়ে মনে করার চেষ্টায় মগ্ন হলেন। কণ্ঠ নালী ভ্যাত করে অস্ফুট উন্মুক্ত হলো নামখানি। সমীরণ। স্কুল ব্যাগটা বুকে ঝাপটে ধরে বাড়ির অভিমুখে হাঁটা ধরল নিঃস্বাদ। টালমাটাল পায়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ও। মৃত সন্ত্রস্ত মন নিরীহ হাল নিয়ে গুনে গুনে 3 পা ফেলে থেমে যায় হঠাৎ। তাকায় পশ্চাতে। অচিরে চোখ গিয়ে আটকালো তরলে সৎ লাল রক্তে ভিজে ওঠা শার্টের দিকে।
নিশাতের অনুভূত হলো ওর চোখ ভারী হয়ে উঠেছে, জ্বলছে প্রচণ্ড। বেশিক্ষণ চেয়ে থাকার ক্ষমতা হারিয়ে নিমেষেই হয়ে পড়ল ক্ষমতা শূন্য। ঝুঁকল, নেতিয়ে পড়ল অশ্রুসিক্ত দৃষ্টিযুগল। অটল হয়ে রইল সেখানেই। প্রহর বাইকে হেলান দিয়ে থেকে সবটা লক্ষ্য করল। দ্রুত গভীর চাহনি নিক্ষেপ করল ডান বাহুতে। সাদা পট্টির উপর অতি সূক্ষ্মভাবে নির্বিঘ্নে ভেসে উঠেছে লালচে রং। টনক নড়ে ওঠে তার মুহূর্তে। মস্তিষ্কে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে একটা বিষয়। ক্ষত পায়ে দ্রুত হতে দ্রুত ব্যাগে সে আঁকড়ে ধরল নিশাতের দুর্বল শরীর। বন্দিনী বানালো বক্ষস্থলে। শক্ত বন্ধন ক্রিয়ায় আবদ্ধ করে ছাড়ে পরম স্বস্তির নিঃশ্বাস। সর্বক্ষণ খ্যাপাটে থাকা কণ্ঠটা হয় কোমল, শীতল কণ্ঠে বলল, মুখ তুলবি না, স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেল। রক্ত দেখলেই কেন এমন করতে হবে? প্রহর নীরব হয়ে গেল এটুকু বলে। পুনরায় চাপা ক্লেশে বলে উঠে, আমার কাছাকাছি এলেই অনিরাপদ তুই? সেটার ছোটোখাটো প্রমাণ আজ পেলি তো? প্রিয় কোনো জিনিসকে কখনো কেউ নিরাপদহীনতায় ভুগতে দেয় না, তেমন আমি দেব না। তুই হলে আমার কাছে শখের পুতুল, যার দেখে আঁচড় লাগলেও আমার জ্বলন নিশ্চিত। নিশাদ দুই হাতে প্রহরের পিঠ আঁকড়ে ধরে বুকে মুখ লুকিয়ে রেখেছে। কথা হলো, প্রহরের হাতের রক্ত দেখেই ভেঙে পড়েছে সে। ঘাড় ঘুরে না তাকালে বোধ হয় এমনতর পরিস্থিতিতে পড়তে হতো না। তাছাড়া আসার পথে যা ঘটেছে তাতে দুর্বিষহ অবস্থা। ভয় অত্যন্ত নিখুঁতভাবেই ঘর বানিয়েছে মানুষপটে। এখনো অভ্যন্তর ধর পরানোতে ব্যস্ত। চক্ষু গহ্বরে বারবার হানা দিয়ে চলেছে সুদূর হতে তীব্র গতিতে ধেয়ে আসা বুলেটটা। ঠিক তার এবং প্রহরের পাশ দিয়ে যাওয়ার দমবন্ধকর দৃশ্যখানি। ভাগ্য সহায় ছিল বলে এইটার কবল থেকে রেহাই পেয়েছে তারা। কিন্তু উল্টো হাতে ওকে সামলাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে ইটের কণা গেঁথেছে প্রহরের বাহুতে। ওর শরীরে খুব একটা লাগেনি, যা ধকল গিয়েছে সবটা সানন্দে গ্রহণ করেছে প্রহর। পথিমধ্য ফার্মেসিতে ব্যান্ডেজ সারিয়ে নিয়েছে। বাড়ির পেছনের হিজল গাছের নিচে নিশুকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি, তুই 5 মিনিটে আসবি। শক্ত আদেশমূলক কণ্ঠ শুনে নিশাত নড়ে চড়ে উঠল। সম্বিত ফিরে পেল সে। মুখ থেকে সরে আসতে নিলে প্রহর কোমর চেপে ধরে, রুষ্ট হয়ে বলল, পড়ে যাবি তুই। নিস্তেজ গলায় নত দৃষ্টে বলে উঠল, আমি যেতে পারবো, তুমি হাতে আবার ব্যান্ডেজ করিয়ে নিও ভাইয়া। প্রহর হুকুম করে। চোখ তুলে আমার দিকে তাকা, দৃষ্টি শুধু আমার মুখের দিকে রাখবি। নিশাত কচ্ছপের গতিতে চোখ দুটোর দৃষ্টি সঁপে দিল মুখোমুখি দাঁড়ানো মানুষটার প্রাগাঢ় চাহনিতে। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রটা বেতাল হয়ে ছুটতে শুরু করে নিমিষেই। পুরুষোচিত দৃষ্টির কবলে থাকতে পারছে নাও। পল্লবজোড়া নুয়ে পড়ছে বারংবার। প্রহর ঘোর আপত্তি জানালো এতে। চোখ লুকাচ্ছিস কেন? তাকাতে বলেছি না তোকে? তোর মধ্যে নিরাব্যাগ গলায় উত্তর দিল নিঃস্বাদ। পারবো না। প্রহর ঘন সন্দেহের চোখে তাকায়, সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করে, কেন পারবি না? আমার চোখের দিকে তাকালে তুই কি ধ্বংস হয়ে যাবি? নিঃস্বাদের অতিশয় ক্ষীণ কণ্ঠস্বর। শেষ হয়ে যাব একেবারে। এইটুকু বয়সে শেষ হলে হবে তোর? তোকে শেষ করার জন্য কত কত প্ল্যান করে রেখেছি। চোখে চোখ পড়লে শেষ হবি না তুই? তাকা আমার দিকে। হৃদয় কুফুর বেকাবু বেসামাল নিয়ন্ত্রণহীন জড়সড় হয়ে পড়ল নিঃস্বাদ। সে অতীব নিচু কণ্ঠে আর মনে বলেছিল কথাটুকু। ভাবেনি প্রহরের শ্রবণ শক্তি এত তুখুর। অপ্রকৃতস্থ চাহনি মেলে ধরল প্রহরের সম্মুখে। মনের অলিন্দে পায়চারি করতে থাকলো উচ্ছ্বসিত আবেগ প্রেম আকাঙ্ক্ষা। কি সুন্দর মিচমিচে কালো মনির ওই নেত্র যুগল, কত সুন্দর এই শ্যাম পুরুষ। কালো মনির আশপাশ অল্প স্বল্প লাল। এই যাত্রায় চোখের পলক ফেলতে ভুলে গেল নিঃস্বাদ। চেয়ে রইল অনিমেষ পলকহীন। প্রহর কোমরের বাঁধন সামান্য শিথিল করে, বা হাতে ওর চোখের কোণে জমাইত অশ্রুকণা মুছে দেয় আঙুলের সহায়তায়। আলিঙ্গনেই রেখে বলে, চোখ দুইটা লাল তোর, ছিন্ন হইতেছে আমার অন্তর, চরম কষ্টে ছটফট করছে আমার প্রাণ। এর কারণ কি তুই সুইটহার্ট? বেগতে ঘাড়ে রক্ত ছুটতে থাকে শরীরে। নিঃশ্বাস জমে গেল, থমকে গেল। বরফ ন্যায় পরিণত হলো সমস্ত কায়া। কিশোরী সে, তবে অতটা অবুঝ নয় যে প্রেম বাক্য অনুভূতি বুঝবে না। তবে কি প্রহর ভাই? মুখের কথাগুলো একটু মিছে লাগছে না ওর কাছে।
বরঞ্চ ইচ্ছে করছে সামনের মানুষটাকে ঝাপটে ধরতে, প্রশ্ন করতে। কবে থেকে আমার জন্য তোমার অন্তর এমন করেই ছটফট করে প্রহর ভাই? কিন্তু হায়, সে পারবে না যতক্ষণ না গোপনের ভালোবাসা হচ্ছে পরিস্ফুটিত। তবে একটু আধটু উপলব্ধি করতে সফল ও। এবার আর তার ভাবনা নিছক নয়। আগে ভালোবাসা শিখে গেলে হয়তো হয়তো শাসন আদর সব কিছুতেই খুঁজে পেত প্রেম। শিমুল বিরক্তির চূড়ান্ত অবস্থায় বিরাজমান, চোখ মুখ কুচকে যে চেপে যাচ্ছে অতি সন্তর্পণে। এত বিরক্তির কারণ হলো তনুজা। মাথায় উড়না পেঁচিয়ে সবাই মাত্র সদর দরজা ডিঙিয়েছিল, এর মধ্যে তনুজা পিছু ডেকে বসলো। শাড়ির আঁচল মাথায় তুলতে তুলতে 2-3টে প্রশ্ন ছুঁড়ে মারলো আমোদে গলায়। কোথায় যাচ্ছ ননদিনী? মাগরিবের আজান দিচ্ছে, এ সময় কোথায় যাওয়া হচ্ছে? আমাকে কি নেওয়া যাবে? শিমুলের চিল্লিয়ে বলতে মন চাইলো, না, নিয়ে যাওয়া যাবে না। উড়ে এসে জুড়ে বসে ভারী হতে যাওয়া নীল বাবরিওয়ালা। অথচ বলল না। বিষয়টা দৃষ্টিকটু দেখায়। হে বাড়ির একটা নিয়ম আছে, কখনোই কোনো অতিথির সাথে কিঞ্চিত বাজে আচরণ করা যাবে না। নিয়মটা বড় কাকার বানানো, ফলস্বরূপ তনুজার সাথে কখনোই না। শত হোক ভাবি হবে এবারের, যদি প্রহর বিয়ে করে আর কি। বলা বাহুল্য, তনুজার ব্যবহার যথেষ্ট অমায়িক, সুতরাং খারাপ কোনো গুণাগুণ না পেয়ে অবহেলা কিংবা ঘৃণা করার মতো কাণ্ড না করতে পেরে শিমুল বড্ড হতাশ। এক সখীর বাড়িতে যাব, এই আসবো। তনুজা উজবুকের ন্যায় তাকালো, মুখটা বিকৃত করে বলল, সখী? শিমুলের মস্তিষ্কে এলো শহরে বিদেশিনী মেয়ে এই ওয়ার্ড এই জন্মে শুনেছে কিনা সন্দেহাতীত। বোঝানোর ভঙ্গিতে বলল, সখী মানে ফ্রেন্ড। তনুজা উৎকণ্ঠিত। আমাকে নিয়ে চলো না শিমুল, ওয়েদারটা বেশ সুন্দর, হাঁটতে ইচ্ছে করছে। তোমার ভাইয়াও সেই যে বের হলো, খবর নেই। তার জন্য এখানে ছুটে এলাম। নেতা সাহেবই আমাকে ফেলে লাপাত্তা। শিমুলের অবস্থা বেগতিক। দুনিয়া ভেসে গেলে যাক, তবু তনুজাকে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে গেলে আজ ওর সমাপ্তি অধ্যায় চলে আসবে। ভাইয়ের শিষ্য হওয়া থেকে বঞ্চিত হবে চিরতরে। সেই সাথে সকল সুযোগ সুবিধা হাতছাড়া হয়ে যাবে। ভাইয়ের কথা মোতাবেক চললে সে সর্বপ্রথম যে বেনিফিটটা পাবে সেটা হলো সৌরভের সাথে বিয়ের ব্যাপারে সমর্থন। এটাই ওর জীবনের চাওয়া, ড্রিম। কি করে হাতছাড়া করবে তিলে তিলে গড়া এই স্বপ্ন। চটপটে গলায় মুখের উপর বলে উঠল, আপনাকে নেওয়া যাবে না এখন, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। বলে এক পা ফেলল। তখনই ভরাট থমথমে কণ্ঠ এলো কর্ণকুহরে। কোথায় যাচ্ছিস সে অবেলায়? ওরে কেন নিয়ে যাচ্ছিস না? মোশতাক সাহেব ভাইকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেবল। তনুজার কথা খানিকটা শুনেছেন তিনি। ক্ষণক্ষণে গলায় বললেন, তনুজা, মামুনিকেও নিয়ে যা আর জলদি ফিরে আসিস। বড় কাকার সামনে ভিজে বিড়াল শিমুল মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নিয়ে যাবে মলিন স্বরে তনুজার উদ্দেশ্যে বলে, চলেন আপু। হে শিমুল, মাই ননদিনী, আপু ডেকো না, ভাবি ডাকলে খুশি হব। আনন্দিত কণ্ঠস্বর তনুজার। শিমুল নিরাসক্ত হয়ে বলল, ঠিক আছে। আমানিশা ধরণী তলে ছেয়ে যাওয়ার সূচনা ঘটেছে। রোশনিকে আড়াল করে প্রদর্শন করে চলছে আস্তে আস্তে স্বয়ং রাজত্ব। বিস্তর অম্বরে কালো মেঘেরা খিলখিল করে হাসছে যেন। সায় সায় করে দক্ষিণ হতে উত্তরে বইছে শীতল বায়ু। মোবাইলের মৃদুবন্ধ আলোতে শিমুল খ্যাত পর্যন্ত এলো। আইল ধরেই মজুমদার বাড়ির পেছনে গিয়ে উঠবে। তার পূর্বে তনুজার একটা ব্যবস্থা করতে হবে ওর, নয়তো যাওয়া যাবে না। 5 মিনিটের স্থলে সে কবে 10 মিনিট অতিক্রান্ত হয়ে 11 চলছে। মনে মনে দুয়া দূরত পড়তে শুরু করলো। ভাইকে জমের মতো ভয় পায় সে। এদিক সেদিক আলু ফেলতে চট করে চমকে উঠল। বুদ্ধি পেল, যদি ও রিস্কি, এছাড়া আর কোনো পথ খোলা নেই। কমসে কম আটকে রাখা যাবে গুটি কয়েক মিনিট। নিচে বসে চিকন ক্ষুদ্র লাঠিটা হাতে তুলে নেয় শিমুল। অধর কোণে তার সুপ্ত হাসি লুটুপুটি খাচ্ছে। অতি সূক্ষ্মভাবে যোগটা লাঠিতে তুলল। তনুজা প্রচন্ড উদ্বিগ্ন। কি করছো তুমি বসে বসে? অন্ধকার হয়ে গিয়েছে সব, ভালো করে দেখতে পাচ্ছি না আমি। চলো চলে যাই শিমুল। আমি যেতে পারবো না, আপনি চলে যান। না না, আমি যাব না, গা কেমন ছমছম করছে। তুমি চলো না প্লিজ। সকরুণ আর্তনাদ তনুজার। শিমুল মন পাল্টে ফেলার উদ্যোগ নেয়। পরক্ষণই ভাবনা জাগে এছাড়া কোনো উপায়ন্তর নেই।
লাঠিটা খুব সাবধানে আগোচরে তনুজার শাড়ির কুচিতে ফেলে দিল। কথার তালে তালে নজরে এলো না তনুজার। শিমুল চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, দেখুন আপনার শাড়িতে যোগ, নড়বেন না ভাবি, নড়লে এটা আপনার সব রক্ত খেয়ে ফেলবে। তনুজা ভরকে গেল। ঠান্ডার মাঝেও তার সাদা ললাটে ঘাম বিন্দু জড়ো হতে লাগলো আকস্মাৎ। নড়ল না একটু। জোকের নাম সে শুনেছে, দেখেনি কোনো কালে। শাড়ির পাড়ের দিকে এটা লেপ্টে আছে বিশদ। রীতিমতো ঠক ঠক করে কাঁপতে লাগলো পা। আদ্র গলায় প্রশ্ন করলো, এখন কি হবে? শিমুল ঠোঁটের হাসিটা আড়াল করে মিষ্টি আওয়াজে বলল, আপনি দাঁড়ান, বেশি না 2 মিনিট দাঁড়ান, আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি এটা সরানোর কোনো ব্যবস্থা করা যায় কি না। কি? তনুজা চমকে উঠল। তুতলাতে তুতলাতেই বলল আবারও, আমি এতক্ষণ এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, প্লিজ সেভ মি। তুমি যেও না ননদিনী। আমি না গেলে আপনার এটা নিয়েই দাঁড়িয়ে থাকতে হবে। আপনার হাতে মোবাইল আছে না, ফ্ল্যাশ জ্বালিয়ে একটুখানি অপেক্ষা করুন। শিমুল আর সেকেন্ড সময়টুকু বিলম্ব করেনি। ভীত তনুজাকে ফেলে পুকুর পাড় দিয়ে দৌড়ে এলো। বড় বড় উত্তপ্ত নিঃশ্বাস বিমোচন করে দেয় প্রকৃতিতে। হয়তো ভাইকে দেখা যাচ্ছে পেছন দিক থেকে। দ্রুত পদে হেঁটে এলো সেখানটায়, ডাকলো, ভাইয়া। প্রহরের হাত নিঃশতের চিকন কোমর হতে ঢিল হয়ে এলো। আলতে করে সামনে রাখলো ওকে। বোনের চেহারায় ক্রুদ্ধ দৃষ্টি ফেলে কোনো বিড়ম্বনা ছাড়াই, তোর আসতে এত সময় লাগলো কেন? রাত হয়ে গেছে। মামিকে আমি বলেছিলাম নিশু তোর সাথে ছিল। ব্লাড দেখে ও অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় ওকে আমি নিয়ে যেতে পারবো না, তুই ওকে সামলা। আমি মামিকে কল দিচ্ছি। আর হ্যাঁ, বলবি ও গরমে একটু সিক হয়ে গেছে। কল দিয়েই এখান থেকে চলে যাব আমি। শিমুল হ্যাঁ বলতে কি আটকে উঠল। আর রুহু কেঁপে উঠল মেয়েটার। তারতর করে কণ্ঠনালী গলি বের হলো, তোমার হাতে কি হয়েছে ভাইয়া? প্রহর প্রশ্নটা এড়িয়ে গিয়ে ভাবুক কণ্ঠে প্রশ্ন করলো, তনুজার ভাই সমীরণ বাসায় ছিল সারাটা দিন? ছিল, রুমেই ছিল সারাদিন। দুপুরে খাওয়ার সময় দেখেছিলাম, তারপর আম্মুর কাছ থেকে জানলাম রুমেই আছে। কেন ভাইয়া? কিছু না, তুই নিশোকে ধর। নিশাত নরম কণ্ঠে বাদ সাধল, আমি যেতে পারবো প্রহর ভাই। তুই আমার থেকে বেশি বুঝিস। ভারী কিশোর প্রহরের। শিমুল এগিয়ে সে ওর একটা হাত ধরল, বলল, তোকে দুর্বল দেখাচ্ছে নিশু, সমস্যা নেই, মামি আসা পর্যন্ত আমি থাকি। প্রহরের মাথায় রাগ দাপাদাপি করছে, মস্তিষ্ক অতিকায় উত্তপ্ত। রোকেয়াকে কল দিয়ে উল্টো ঘুরলো যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে ঘাড় ঘুরে বলল, ওকে মামির হাতে তুলে দিয়েই আসবি। প্রত্যয় আছে বাজারের দিকে, ও এসে নিয়ে যাবে তোকে। একা যাস না। শিমুলের তনুজার কথা মনে পড়তেই নিম্নস্বরে হাঁক ছাড়ল। তনুজা আপু এসেছে আমার সাথে, ওনাকে যোগের ভয় দেখিয়েই ক্ষেতের মাঝে রেখে চলে এসেছি ভাইয়া। প্রহর হাতের জল নিয়ে চোখ মুখ খিচে বিড়বিড় করল, এই দুই ভাই বোন আমার জান নিয়ে ঠান্ডা হবে। শুধুমাত্র খেলার গুটি বলে এত এত যত্ন আত্মি। গলায় ঈষৎ ঝাঁজ এনে বলল, আচ্ছা, আমি দেখছি। ব্যাস বড় বড় পা ফেলে চলে গেল প্রহর। বিচ্ছুটির জ্বালা ধরিয়ে দিয়ে গেল নিশাতের সারা অঙ্গে। মাকে আসতে দেখে কিছুটা ধাতস্থ হলো। রোকে ফুকুটি করলেন। জহরি চোখে পরক করলেন মেয়েকে। শিমুলের পানে চেয়ে বেশ অসন্তুষ্টির সুর তুললেন, তোরা এত দেরি করছস কেন? আলতা কইল আজানের আগে পাঠাইয়া দিব নিশুরে তোর বড় মামা বাড়িতে। আমি উনারে কইছি নিশু স্কুল থেকে ফিরা ঘুমাইতে আছে। এমন করলে নিশুরে চাইলো আর তোদের বাড়িতে দিতে পারুম না। মুখ হা হয়ে গেল শিমুলের। তার মানে ভাইয়ার সাথে মাও যোগ? মেহি কণ্ঠে প্রত্যুত্তর করে, একটু দেরি হয়ে গেল মামি, বাড়িতে মেহমান ছিল, সবাই নিশুরে ছাড়তে চাইছিল না, কাল ওকে পাঠিয়ে দিয়েন প্লিজ। আর অসম্ভব না, তোর মামার থেকে লুকাইয়া এইসব করতে পারবো না আমি। দোয়া করি প্রহরের আংটি পরানোর অনুষ্ঠানটা ঠিকঠাক হইয়া যাক। তুই কেমনে যাবি? প্রত্যয় ভাইয়া আছে মোড়ে, নিয়ে যাইবে। আচ্ছা মামি। রোকে আনিশাদকে ধরে ঘরের দিকে রওনা হলেন।
কলে প্রহর বলেছে নিশাতের শরীর খারাপ, খুব মাথা ব্যথা নাকি। মেয়েকে আজ জেরার টুপে ফেলবেন না বলে সিদ্ধান্ত নিলেন। প্রহরের প্রতি নিশাতের মনে যে প্রেম লীলা জন্মেছে সেটা উনি দূর করে ক্ষান্ত হবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তুই ঘুরে ফিরে এই বাড়িতে কি করিস? গম্ভীর তীক্ষ্ণ স্বর। শিমুল আতঙ্কিত, শঙ্কিত, বিস্মিত নেত্রে তাকালো পাশ ফিরে। সৌরভ বক্র চাউনি মিলে রেখেছে স্পষ্টত। জামার উপর দিয়ে ভয়কে ঠেলে ঠুলে ভাগাতে ছোট্টবেলার মতন বুকে কয়েকটা থুতু দিল ফটাফট। স্মিত হাস্যে লাজুকতা মিশিয়ে শুধালো, আমার চা দে বাড়িতে, রাত হইছে, চাঁদ দেখতে আসুম না? এলাচির এলোমেলো ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বাতাসে বাতাসে। তোড়জোড় রান্না চলছে বোধ হয়। সৌরভ ঠোঁটের কোন বাক্যে শত নেমে আসা নিষেধের আকাশে রাখলো দু চোখ। একাগ্র চিত্তে বলল, শিমুল, চাঁদ তুই, আর আমি হলাম দাগ। মোহনীর চাঁদের গায়ে কখন আমি হতে চাই না কলুষ। আলতা আঁচলে মুখ চেপে কেটে চলেছে অবিরত অরব। এক নাগারে টপাটপ ঝরছে নুনতা জল। প্রহরের চোখে মুখে এত সময় যাবৎ বিচরণ করা বিরক্তি ভাব উবে গিয়ে তেজ নিবল কিছুটা। চাহনিতে ঠাঁই পেল হতাশা। কাতর গলায় বলল, তুমি কি এই মরণ কান্না থামাবে মা? ফুলে ফেপে উঠলেন আলতা, কণ্ঠে আকাশ সমতেজ। কেন থামবো? আরো কর রাজনীতি। তোরা কেউই আমার কথার কোনো দাম দিসনি। কি দরকার ছিল বাপের কথায় লাফিয়ে লাফিয়ে দুই ভাই এসব অপকর্মে জড়ানো? লিসেন মা, এটা মোটেও খারাপ পেশা না, বরং ভীষণ হেল্পফুল। হাতে ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়। সেই ক্ষমতার প্রয়োগ করে অন্যের সাহায্যে এগিয়ে যাওয়াটা হয়ে যায় সহজ। এই পথে হাঁটলে এমন একটু আধটু চোট পেতেই হবে। তাই বলে কি মরে গিয়েছি? বেঁচে আছি। তোমার সামনে জল জ্যান্ত বসে আছি। সামান্য ক্ষততে দুর্বল হই না আমি। পায়ের ব্যান্ডেজটায় বিবশ চোখে তাকালেন আলতা। হাতের দাগদুগে ক্ষত থাকতে আগেরটা খুলে মুড়িয়ে দিতে লাগলেন নতুন ব্যান্ডেজ। গলাটা প্রচণ্ড আহত, যেন পাহাড় ন্যায় বিশাল কষ্ট আছে জমিয়ে গ্রীবাদেশে। সেদিন আব্বার বাড়িতে নিষাদকে দেখতে গিয়ে পাকেটে আসলি, আজ ওকে নিয়ে গেলি পাশের গ্রামে দাওয়াতে, গিয়েই হলি হামলা শিকার। এ যাবৎ কয়বার মরণ দশা হয়েছে তোর খেয়াল আছে? কি দরকার অনিশ্চিত যন্ত্রণার জীবন নিয়ে থাকার? আলতা থামতে গিয়ে নিঃশ্বাস ফেলতে গিয়ে বিচলিত হলেন। মনে পড়ার ভঙ্গিতে তাকালেন। আর নিশো, ও কেমন আছে? আমার মেয়ের ব্যথা পেয়েছে? তোমার মেয়ে ব্যথা পাবে আমি থাকতে? তোমার ছেলের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ভাইজি সুরক্ষিত। ঘরের বউ রেখে ওর সুরক্ষা করবি? আলতার কণ্ঠে অভিযোগ স্পষ্টত। প্রহর মায়ের মুখ অবয়বে চেয়ে দাঁতে নিচের ঠোঁট কামড়ে ধরল। হাসল মৃদু, বলল, আপনার অভিমানী শটটা বেশ সুন্দর ডাক্তার ম্যাম। উজ্জ্বল সাহেব নিশ্চয়ই এই কণ্ঠ শুনেই ইমপ্রেস হয়েছিল। ছেলের বাহুতে কিল বসাতে গিয়ে থমকে গেলেন আলতা। ইস, কতকাল পর ছেলেটা অমন করে কথা বলছে। প্রহরের আগের মতো কথা শুনে ভেতরে ভেতরে ব্যাপক হারে আনন্দ, খুশি, সুখ, শান্তি সব জড়ো হয়। সুখের আবেশে ভারী হয়ে ওঠে বুক। ব্যান্ডেজের সেরে করুণ সুরে বললেন, তুই কিন্তু এখনো বলিসনি পাটা কিভাবে কাটলি? প্রহর চোখ বুজে ফেলল। ঘন ঘন পাপড়িগুলো ছিল চোখের নিম্নতক। পুরো কক্ষে তপ্ত নিঃশ্বাসের ছড়াছড়ি, কণ্ঠে উপহাস। আর কিভাবে কাটবো? সব তোমার বাপের বাড়ির কূটনীতির ফলাফল। তোমার ভাইঝিকে আনতে পারছি না তোমার ভাইয়ের জন্য, আর ওকে দেখতে গিয়ে আমার এমন দশা। গেলাম চোরের মতো। মামা দৌড়ে এসে বলল, প্রহর সৌরভ আছে সামনের দরজায়, তুই বারান্দা দিয়ে নাম বাবা। আমি কি কোনো মুভির নায়ক? বললেই বারান্দা দিয়ে নামতে পারবো? কিন্তু তোমার ভাবে আমাকে নামিয়ে ছাড়লো। নামতে গিয়ে কাছে পা বেঁধে এ হাল। আর যদি প্রেম ট্যাম করে অমন আঘাত পেতাম তাহলে মেনে নিতাম মাথা নত করে। এক রত্তেও আফসোস হতো না এত এত অপমানের দুঃখের লুকিয়ে ছুটে যাবার। এই সব কিছুর রসুল আমি তোমার ভাইঝেকে দিয়ে তুলব, মনে রেখো। আলতা আলতো হাসলেন, প্রচণ্ড মুগ্ধময় হাসি। প্রহরের কণ্ঠ ভার হয়, বলে, তোমার এই হাসিটা ওই মেয়ে কেমন করে পেল বলো তো? একেবারে বুক ফালা ফালা করা হাসি হাসে, দেখলে ইচ্ছে করে মুখ চেপে ধরে বলি, একদম হাসবি না কারোর সামনে।
প্রহর মায়ের অধর জুড়ে এবার রহস্যময় হাসির খেলা দেখল, শুনল কৌতুকের স্বর। তোর কিন্তু কাল এঙ্গেজমেন্ট। বাহিরে তোর হবু মিসেস দুশ্চিন্তায় পায়চারি করছে। পাঠিয়ে দিচ্ছি তাকে। প্রহর বিষণ্ণ দৃষ্টি ছুড়ে মারল মায়ের দু চোখে, কথায় অভিমান উত্তাপ। ওকে পাঠাবে না? যাকে পাঠানোর প্রয়োজন তাকে পাঠাচ্ছ না তুমি মা? তোর ক্ষণস্থায়ী জীবনে ওকে দীর্ঘস্থায়ী করার কথা আমি আগে কল্পনা করলেও এখন আর করি না। মোলায়েমও দুমড়ে মুচড়ে যাবে, পারবে না সইতে। তাছাড়া এতগুলো বছর একই কারণে তুইও দূরে ছিলি। চট করে উঠে দাঁড়ালো প্রহর। উদম সুঠাম দেহে টি শার্ট জড়াতে জড়াতে প্রত্যুত্তর করে স্বাভাবিক শীতল গলায়। ওর সয়ে যাওয়ার বয়স হচ্ছে মা, বড় হতে হতে ঠিক বোঝা যাবে সব। তনুজাকে কেন বিয়ে করতে যাচ্ছিস? ভালো হবে তাই। নিশুর সাথে এমন করছিস কেন? অ্যানিহাও 3 বছর আগে তোর জন্মদিনে হওয়া ব্যাপারটা নিয়ে এমন ব্যবহার করছিস ওর সাথে। আমি ওর সাথে স্বাভাবিক ছিলামই কবে? নির্ভীক নির্লিপ্ত কণ্ঠস্বর প্রহরের। 3 বছর আগে বড় ভাইয়া যা করেছে আমি মানি সেটা সম্পূর্ণ ভুল ছিল। প্রহর ঠোঁট বাঁকিয়ে হাসল। তাচ্ছিল্যের মজা পেয়েছে শুনে এমনতর হাসি। পরক্ষণেই গম্ভীর স্বরে বলে উঠল, ওটা কোনো ভুল ছিল না। তিনি অতীতের রাগ ধরে রেখে শুধু সুযোগ লুটে নিয়েছেন। সেদিন আমি জাস্ট নিশুকে সামনে রেখে জন্মদিনটা উদযাপন করতে চেয়েছিলাম। মামির থেকে অনুমতি নিয়েই এনেছিলাম ওকে। হয়তো মামি ভয়ের দাপটে পারেননি সত্যিটা বলতে, মুখ খুলতে। তোমার ভাই কী করল? মামলা ঠুকে দিলেন আমার নামে। ওনার ভাষ্যমতে তার কোচে মেয়েকে আমি নষ্ট করার উদ্দেশ্যে নিয়ে এসেছি জোর করে। আমার গায়ে তকমা লাগালেন, দূষিত তকমা। এসব নিশু করেনি। ওর প্রতি আমার কোনো আক্ষেপ জেদ নেই। মাঝে মাঝে মেজাজের অদল বদল হয়, রাগটা ওর উপর গিয়ে পড়ে, এইটুকুই। তাছাড়া আমি আগে থেকে ওর সাথে কঠিন মা। তুমি এসব চিন্তা করে প্রেশার হাই করো না। বিশ্বাস রাখো, তোমার ভাই যে কখনো আমার দ্বারা কষ্ট পাবে না। মুশতাক সাহেব ছুটে এলেন পেছন পেছন। উজ্জ্বল তনুজার বাবা। বাবাকে দেখে সাহস বাড়ল তনুজার। সবার সাথে ঘরে ঢুকলো ঝট করে। আলতা কিছু বলতে গিয়েও নীরব হয়ে গেলেন, কক্ষ ছাড়লেন। মুশতাক সাহেব উদ্বিগ্ন, প্রবল উত্তেজিত। আজ আবার হামলা, ঠিক আছো তুমি? আপনি চিন্তা করবেন না, এসব কিচ্ছু না। এর থেকেও গুরুতর হামলা সহ্য করে ফেলেছি। এ আর নতুন কি? কাট কাট উত্তর। মোস্তাক সাহেব আশ্বস্ত হলেন কিছুটা। ছেলেকে জড়িয়ে ধরে উজ্জ্বল পিঠ চাপড়ালেন। নিজের খেয়াল রেখো, এ পথে চলতে হবে। পথটা রিস্কি, এটাই এখন রক্তে মিশে গিয়েছে বাবা। উত্তর শুনে প্রসন্ন অনুভব করলেন মুশতাক সাহেব। মনে মনে বললেন, এই হলো রাজনীতির রাজ্য, রাজার কথার সুন্দরতম বৈশিষ্ট্য। সবার চেহারায় অল্প খুশির ছটা লেগে থাকলেও তনুজার কাজলে আঁকা আঁখি দুয়ে ধরা পড়ে বাবার থমথমে আদল। বাবাকে কোনো কিছু নিয়ে ভীষণ আপসেট মনে হচ্ছে, কিন্তু কারণটা কি? ওর বুকের ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ফেলেছে। যে মুহূর্তে প্রহরের রক্তে ভেজা ব্যান্ডেজে মোড়ানো বাহু নজর কাড়ল চোখের, তখনই সূত্রপাত হয়েছে বক্ষস্থলে ভাঙনের। গতির পরিবর্তন করেছে হৃদস্পন্দন। মোহ ছাপিয়ে মায়াতে আবদ্ধ হয়ে পড়ল নিমিষেও। সে শুনেছে ভালোবাসার চেয়ে মায়া মারাত্মক ক্ষতিকর বিষয়, কিন্তু অত্যন্ত আদরের শব্দ। ওকে খ্যাতের মাঝ হতে প্রহরে নিয়ে আসে। বাড়িতে এসেই রুমে গিয়ে ধারাম করে লাগিয়ে দেয় রুমের দরজা। ভারত হয়ে তনুজা ছুটে যায় আলতার নিকট। মা ছাড়া রুমে আর তৃতীয় কোনো ব্যক্তি অ্যালাউ করেনি সে। দুর্ভাবনা আকুলতা মনে বহন করে মুখে রয়েছে তনুজা এক দু বাক্যে প্রহরের সঙ্গে বিনিময় করার আশায়। হালকা হালকা গন্ধ বহ বইছে আধারিয়া প্রকৃতি জোরে, তুলছে গাছের পাতা। ঈষতে সৎ ঠান্ডায় যুবথবু অবস্থা। শীতের আগমনী বার্তা বহিছে প্রকৃতির আনাচে কানাচে। উষা চপল পায়ে ছাদে এলো। সন্ধ্যার কমলাটে সূচনা লগ্নে ছাদে ছিল। তখনই ছাদে পাতানো ব্যাতের মোড়ার উপর আনমনে ভুলো মনে ফেলে যায় মোবাইলটা। যেহেতু এবারের সদস্য ব্যতীত কেউ তেমন একটা ছাদে আসে না, তাই হারানোর চান্স ছিল শূন্যের কোঠায়। পড়ার ফাঁকে আকস্মাৎ মনের দরজায় মোবাইলের খেয়াল উপস্থিত হওয়া মাত্র বইটই খোলা রেখে তড়িৎ গতিতে অস্থির চিত্তে এলো ছাদে। এসে বড়সড় শখ খেলো, চমকালো অতীব। নেবিরে মোবাইলটা হাতে নিয়ে চলে আসতে নিলে সম্মুখের পথ হলো অবরুদ্ধ। সমীরণ গাঢ় গলায় বলে, দাঁড়াও। চওড়া বলিষ্ঠ দেহি সমীরণের সম্মুখে ও চুনোপুটি ব্যতীত কিছু নয়।
এছাড়া পরিবেশ ঘন আমানস্যায় ডুবে। সামনের ব্যক্তিটা কতটা চরিত্রহীন, দৃষ্টি কতটা কামকতা মিশ্রিত তা হারে হারে জানে সে। নিস্তেজ কণ্ঠে উত্তাপনে গলা উঁচিয়ে এক গুচ্ছ প্রশ্নাত্মক বাক্য নিক্ষেপ করল। কেন, কি জন্য আপনি সব সময় পথ আগলে কেন দাঁড়িয়ে পড়েন? কথা আছে। নিরুত্তাপ সমীরণ, অভিব্যক্তি উদাসীন। উষার মায়াময় চেহারার হাল পাল্টে গেল। ছোট ছোট চোখ ওষ্ঠযুগল কুঁচকে ফেলল। বিকৃত আকৃতিতে পরিণত হয় মুখ। বিশ্রী গন্ধে পেটে নাড়ি ভুঁড়ি পেঁচে যাওয়ার উপক্রম তার। মস্তিষ্কে নিউরনে নিউরনে ছুটছে ক্রোধ। সেই ক্রোধানলে দগ্ধ হয়ে মুখ খুলল। আপনি আমাদের বাড়িতে এসে মদ খেয়েছেন। আপনার এরকম অভদ্রতা দেখে আমি অবাক হচ্ছি। সমীরণ প্যান্টের পকেট থেকে হাত বের করল। অধর কুলে রসাত্মক মিশেল হাসি। ভ্রু উঁচিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।